এই যে ভাই, এক কাপ চা আর একটা কেক দিন। আরে এই যে, তোকে বলছি, এক কাপ চা আর একটা কেক দে। চা কই? আপু 2 মিনিট দেরি হবে। দেরি হবে মানে? আমার সময় কি বেয়ে বেয়ে বলে নাকি? আমি চা দিতে বলেছি, তুই আমাকে এক্ষুনি চা দিবি। আরে আপু, আমি কিভাবে চা দিব? দোকান কি আমার নাকি যে আপনাকে চা বানিয়ে দিব? আর তাছাড়া কেকটা বাইরে ছিল, তাই আপনাকে ছিঁড়ে হাতে দিয়ে দিয়েছি। আমি চা বানাতে পারি না। ঠিক আছে। মাফ করুন ভাই, আসতে একটু দেরি হয়ে গেল। আরে ভাই, আপনি এত দেরি করলেন কেন? আপনার জন্য সেই কখন থেকে ওয়েট করছি। আচ্ছা, একটা কাজ করুন, এই আপুকে এক কাপ চা বানিয়ে দিন। আচ্ছা ভাই। আচ্ছা, এবার বিলটা বলো। এক কাপ চা আর একটা কেক কত হয়েছে? 30 টাকা আপা। কি? 30 টাকা? এক কাপ চা আর একটা কেক, এ মিলিয়ে 30 টাকা? ফাজলামো পেয়েছো? কমাও কিছু। এতে আর কি কমাবো আপা, 2-4 টাকাই তো লাভ হয়। না না, এত টাকা দিতে পারবো না। ফাজলামো পেয়েছে। এক কাপ চা আর একটা কেকের দাম নাকি এত? আপা এখানে তো এই রেটই চলে, আমি তো বাড়তি কিছু বলি নাই। বাড়তি বলিসনি মানে? এই যে বিল্ডিংটা দেখছিস, এখানে আমাদের অফিস। আর আমাদের অফিসের সামনে সামান্য একটা চায়ের দোকান দিয়ে তুই আমার কাছ থেকেই বাড়তি টাকা চাচ্ছিস? কি বলেন আপা, আমি তো বেশি কিছু চাই নাই, আমি তো আসল দামই বলছি। 20 টাকা কেক আর 10 টাকা চা। আর তাছাড়া এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে আপা। চুপ কর, এই নে 10 টাকা। না আপা, এ তো অনেক কম, এত কম দিন না আপা, আমার লস হয়ে যাবে। কোনো লস হবে না। আমি খুব ভালোভাবেই জানি যে তোরা মানুষদের কাছ থেকে ঠিক কিভাবে টাকা হাতিয়ে নিস। এই তো তোমাকে লস করিয়ে দিয়ে চলে গেল। আর নতুন কি ভাই, এ তো নিত্যদিনের ঘটনা। প্রতিদিন কেউ না কেউ এসে জোর করে ভয় দেখিয়ে লস করে চলে যায়। তাই বলে কি আর দোকান বন্ধ রাখলে চলে? এইগুলো করেই তো খাইতে হয়। যাই হোক ভাই, আপনি কি আর কিছু খাবেন? না থাক, আমি আর কিছু খাবো না। আচ্ছা ভাই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কি ব্যাপার, তুই এখানে? আই এম সরি স্যার, আপনি এই অফিসের বস? হ্যাঁ, আমি এখানকার বস। জাস্ট ওয়েট, আপনি কি সেই অথই যে এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? জি স্যার। আই সি। আচ্ছা, দাঁড়িয়ে কেন? বসুন। আই এম সরি স্যার, আসলে আমি জানতাম না আপনি এই অফিসের বস। যদি জানতাম তাহলে ওই দিন আপনার সাথে এতটা মিসবিহেভ করতাম না। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন ইন্টারভিউ দিতে এসেছেন? আপনি না গতদিন বললেন যে আপনি অলরেডি এখানে জব করেন। স্যার, কেন শুধু শুধু আমাকে লজ্জায় ফেলছেন? আমি আসলে এমনিতেই বলেছিলাম। বুঝেনি তো, মাঝে মধ্যে এভাবে বলতে হয়। ওরা শুধু শুধু মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়, মানুষের সাথে ডাকাতি করে। তাই ওই দিন আমি একটু ওইভাবে বলেছিলাম, টাকা কমানোর জন্য। শুনুন, ডাকাতি ওরা করছে না, ডাকাতি করছেন আপনারা। মানে মানে ঠিক বুঝলাম না স্যার। ওরা ওখানে বসে 2-4 টাকার দোকান চালায়। 20-30 টাকার মাল বিক্রি করলে 2-3 টাকা লাভ হয়। সারাদিন মাল বিক্রির পরে কিছু টাকা রোজগার করে সেই টাকা জমায়। আর আপনারা কি করেন? আর আপনাদের মতো কিছু সংখ্যক লোক আছে যারা তাদেরকে ঠকিয়ে তাদের হক মেরে দেন। আচ্ছা, এসব করতে কি আপনাদের লজ্জা করে না? স্যার, আমি আমার ভুল নিয়ে লজ্জিত। আমাকে প্লিজ ক্ষমা করবেন। আগামীতে আর এরকমটা হবে না। ঠিক আছে, মনে রাখবেন আগামীতে যেন এমন কোনো ভুল না হয়, তাহলে আপনাকে পস্তাতে হবে। আপনি এখন আসতে পারেন। কিন্তু স্যার, আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আপনার জায়গায় যদি অন্য কেউ এখানে ইন্টারভিউ দিতে আসতো, তাহলে তাকে সিলেক্ট করে নেওয়া। কেন জানেন? আপনার সিভি আমি দেখেছি, আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো, বাট আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই। এই কোম্পানিতে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার কারণে জব দেওয়া হচ্ছে না। এখানে জব দেওয়া হচ্ছে তাদের যাদের মধ্যে সততা আছে, নৈতিকতা আছে এবং মনুষ্যত্ব আছে, যার কোনোটাই আপনার মধ্যে। সো এখানে বসে আপনার
ইন্টারভিউ নেওয়া তো দূরের কথা, আপনার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। সো দয়া করে আপনি এখান থেকে বেরিয়ে যান। দেখ রিফাত, তুই যদি মারুফের বোনরে নিয়ে ভেগে যাস তাহলে কিন্তু দুটো পরিবারের মান সম্মান চলে যাবে, একটা ঝামেলা সৃষ্টি হবে। দেখ মামা, আমি ভাইবা দেখছি সাদিয়ারে নিয়ে এখন যদি পালায় না যাই তাইলে আমি জীবনেও সাদিয়ারে পামু না। আর সাদিয়ার যে ভাই, হ্যাঁ, ওরে তোরা ভালো করে না চিনলেও আমি খুব ভালো করে চিনি ওরে। ও জীবনেও তো এই সম্পর্ক মানিয়ে নিব না। তার চেয়ে ভালো পালাই চলে যাবো, 2-3 মাস পরে আমু দেখবি এমনি সবকিছু মাইনা নিব। আরে মামা, আমি সব বুঝতে পারছি, তারপরেও এই বন্ধু বান্ধবের ভিতরে এরকম কাজ করা ঠিক হবে না। তার চেয়ে ভালো তুই দুটো পরিবারে জানাই দেখ কিছু করতে পারিস কিনা। 2 পরিবারের আমি জানামো, তারপর বিষয়টা জানাজানি হোক, এরপর আমাদের বিয়েটা ভাঙ্গা যাক। আমি মারুফরে খুব ভালো করে চিনি, ও আমার বন্ধু না। চুপ কর, মারুফ আসতেছে, কথা বলিস না। তোর আল্লাহ দোহাই তুই কিছু বলিস না, আমি যাইয়া। আরে দাঁড়া, কই যাচ্ছিস? সেখানে দাঁড়া না। তুই কিছু বলিস না। আরে আমি বলবো না, তুই দাঁড়া। কিরে মারুফ, কি অবস্থা? এই কি অবস্থা? এই জায়গায় বসে রয়েছিস? এই তো আসি বসে। কিরে রিফাত, মন খারাপ নাকি? না, মন খারাপ হইব কা? এমনি দাঁড়া রইছি, ভাল লাগতেছে না। কি হয়েছে রে ওর? আরে ওর কি হবে, যা হয়েছে ভালোই হয়েছে, তোর শুনতে হবে না। আরে কি হয়েছে? বন্ধু বান্ধব তো, ক সমাধান করতে পারি কিনা দেখি। তুই আর কি প্রবলেম সলভ করবি? আচ্ছা মামা, তুই আমার একটা জিনিস কত, মনের বিরুদ্ধে গিয়ে কোনো মেয়ের যদি বিয়ে দেওয়া হয়, ওই মেয়ে সংসার করতে পারবে, কিন্তু মনের দিক থেকে, মানসিক দিক থেকে জীবনে ভালো থাকতে পারবে? আসলে মামা, কারো মনের বিরুদ্ধে আসলে কোনো কিছু করা ঠিক না। এখন রিফাতের কেস কি? ওর গার্লফ্রেন্ডের কি কোনো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে? আর বলিস না সে কথা। এই কিছু বলিস না ভাই, মারুফ ওই তেমন কিছু না। আরে তেমন কিছু না মানে? এই আমার কথা শোন, এই তুই চুপ কর, আমারে বলতে দে। আসলে মারুফ, একটা বিষয় হচ্ছে কি, রিফাত সাদিয়ারে খুব পছন্দ করে, সাদিয়াও রিফাতরে খুব পছন্দ করে। আমার কথা শোন, তারা দুইজন যুক্তি করছে যে এরা পালাই চলে যাবে, পালাই গিয়ে বিয়ে করবে। আচ্ছা তুই ক, পালাই যাওয়ার পরে দুটো পরিবারের সম্মান চলে যাবে না? তোর সম্মান যাবে না, ওর সম্মান যাবে না? তার থেকে আমি আইডিয়া দিচ্ছি যে তোরা দুই পরিবারে এক করে কথাবার্তা বল, তারপরে একটা সিদ্ধান্ত নে। আমি কি খারাপ কথা বলছি? মারুফ, কথাটা শোন, যাস না। দিলি সবকিছু নষ্ট করিয়া। আমি তোর এত করে কইছি, কারোর জানানোর দরকার নাই। এখন আমও গেছে, সালাও গেছে, সাদিয়ারে নিয়ে চলে যেতাম, 3 মাস পরে আইতাম, সবকিছু ঠিক হয়ে যেত। শুন, তুই আমার ভালোই চাস না, তুই আমার সাথে কোনো কথাই কবি না। আরে বেটা, ওর বোনটা পাওয়ার জন্য একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি। থাক তুই, আমি গেলাম। আমার বোনের চোখে যেন কোনোদিন পানি না দেখি। রিফাত, কাজ হয়ে গেছে মামা, কাজ হয়ে গেছে। আরে ভাই কাঁদিস না, হালাল সম্পর্কে ভাবে ভেঙে যেতে পারে না। তুই ঠিকই কইছস। পরিস্থিতির শিকার হয়ে পালিয়ে যাওয়া ছেলে মেয়েদের মেনে নিলেও ঠিক ওই মা বাবার মনে মৃত্যুর আগ পর্যন্ত আঘাতটুকু থেকে যায়। তা যা হবার হবে, নসিবে থাকলে জোড়া লাগবেই। তবুও পালিয়ে গিয়ে পিতামাতার মনে আঘাত দিবেন না।